দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে পুড়ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের মতো প্রধান শহরগুলো। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। চলমান তাপপ্রবাহে আবহাওয়া অধিদপ্তরের ৩ দিনের সতর্কতা জারির মধ্যেই আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একে বলা হয়েছে, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা একই রকম থাকলেও রাতে কিছুটা বাড়তে পারে। তবে সোমবারের পর থেকে কিছুটা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এ মাসের ১৮ থেকে ১৯ তারিখে তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা কেমন দেখছেন, আর বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আবহাওয়া অফিস কি তথ্য দিচ্ছে এ বিষয়ে জানাবেন? লাবণী, আজকে সকালে ৯টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে ৩৪.৫। আপনি জানেন যে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু ৩ দিন ধরে রয়েছে। এ কারণেই চুয়াডাঙ্গার জনজীবন চরম বিপর্যস্ত। মানুষ একটু শীতল জায়গা খুঁজছে এবং বৃষ্টির অপেক্ষায় রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের যে সংবাদ, সেই বৃষ্টির অপেক্ষা কবে যে অবসান হবে সেই তথ্য কিন্তু তারা দিতে পারছে না। তবে কিছুটা একটা বলতে চেয়েছে তারা, যেটা সম্ভাবনা রয়েছে ১৩ তারিখের দিকে একটি বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিটা হলেও উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে হবে দেশের। সেখানে চুয়াডাঙ্গায় হয়তো তাপমাত্রা ৪২ থেকে ৪১-এ ঠেকতে পারে। তারপরে এই অব্যাহতই থাকবে বৃষ্টি। এই বৃষ্টি মানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, যে কারণে জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে থাকবে। তার কারণ এই চুয়াডাঙ্গা জেলাতে যে অব্যাহত তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের কারণে একদিকে যেমন মাঠে ফসল ফুটছে, অন্যদিকে মানুষ রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সেখানেও সমস্যা দেখা দিচ্ছে। মানে অতি তীব্র তাপদাহের কারণে অনেকেই হিট স্ট্রোক হয়ে তারা ঘর থেকে মানে বের হয়ে হিস্ট্রোকে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। সেখানেও হিমশিম খাচ্ছে চিকিৎসকরা তাদের চিকিৎসা দিতে। যে আর একটা জিনিস বলি, বৃষ্টি না হওয়ার কারণে এই চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে এই মৌসুমী ফল আছে। তারপর আপনার অগ্রিম যে ফসল আছে সেই ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। আর একটা বিষয় আপনাকে বলি, প্রায় এই মে মাসের ২০ তারিখ থেকে আপনার আমনের যে আবাদ শুরু হবে। এখন বীজতলা রয়েছে, বীজতলাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। সেখানে ঘন ঘন সেচ দিতে হচ্ছে কৃষকদেরকে। সেখানেও আমাদের ক্ষতি হচ্ছে কৃষকদের। অর্থাৎ বৃষ্টি না হলে একদিকে যেমন আগাম যে আউশের যে আবাদটা হবে, প্রায় ৪০,০০০ হেক্টর আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা জেলায়। সেখানে বীজতলাগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আবাদ পিছিয়েও যেতে পারে, এমন আশঙ্কা কৃষকদের। আর তাছাড়া মাঠে ঘাটে যে কৃষকরা কাজ করছে, কলে কারখানায়, তারা চরম কষ্টের ভিতরে আছে। সবাই চাচ্ছে যে একটু বৃষ্টি হোক। তবে আবহাওয়া দপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। লাবণী, এই ছিল তথ্য চুয়াডাঙ্গার। মামুন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি যে জনজীবনে আসলে স্বস্তি নেমে আসুক এবং তাপমাত্রা কিছুটা কমুক। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি হওয়ায় ভারতের মেঘালয় রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসন, যা চিঠির মাধ্যমে সিলেট জেলা প্রশাসককে নিশ্চিত করেছে মেঘালয় রাজ্য প্রশাসক। মেঘালয়ের এই জরুরি অবস্থার প্রভাব পড়েছে প্রতিবেশী বাংলাদেশেও, যে কারণে সিলেটের সীমান্তে নজরদারি ও টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দর্শক, আরও জানাচ্ছেন হোসাইন আহমেদ সুজাদ। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির কারণে উত্তেজনা ছড়িয়েছে ভারতের মেঘালয়ে। সেখানে রাজ্য প্রশাসন ঘোষণা করেছে জরুরি অবস্থা, জারি হয়েছে সরকারি পরিপত্র।
প্রতিবেশী রাজ্যে এমন ঘোষণার পর সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল, বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। আমরা এই বর্ডার এলাকা, সীমান্ত এলাকায় সুরক্ষা রাখার জন্য সর্বাত্মক সচেষ্ট আছি এবং পুলিশের সাথে আমাদের যে সমন্বয় এটা অত্যন্ত দৃঢ়। বিজিবি কর্তৃপক্ষ আরও জানিয়েছে সীমান্তের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমান্তে অপরাধ কমানোর পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতিও রয়েছে। জনপ্রশাসনের মাধ্যমে, স্থানীয় যে জনপ্রশাসন আছে তাদের মাধ্যমে আমরা স্থানীয় জনগণকে আমরা জানিয়েছি যে এ ধরনের কোনো কিছু হওয়ার যাতে সুযোগ না থাকে, আমরা সেই ব্যাপারেই তৎপর আছি এবং আমাদের টহলগুলোও অত্যন্ত সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করছে। মেঘালয় রাজ্যে এমন পরিস্থিতির কারণে সিলেটের সীমান্ত গ্রামগুলোতে দেখা দিয়েছে উৎকণ্ঠা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এখন শুধু সীমান্তে নয়, সতর্ক থাকতে হবে জেলার প্রতিটি স্তরে। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবের বিষয়টা বাংলাদেশ একটি নিরপেক্ষ অবস্থানে থাকাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়েছে, এবং তারা যদি নিরপেক্ষ অবস্থানে থাকতে পারে তাহলে এই বিষয়গুলো আমি মনে করি যে মোকাবেলা করা সম্ভব। সংশ্লিষ্টরা আরও মনে করছেন এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু সীমান্তে নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার সংখ্যা রয়েছে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। দর্শক, সিলেট সীমান্তের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, সীমান্তে নজরদারিতে কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার কোনো প্রভাব সীমান্তে পড়েছে কিনা, আপনি কি তথ্য পেয়েছেন জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে সিলেটের যে কয়েকটা সীমান্ত আছে, প্রত্যেকটা সীমান্তে কিন্তু বিজেপি কঠোর নজরদারি করেছে এবং প্রতিটা সীমান্তে কিন্তু বিজেপির টহল নিয়মিত রয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও কিন্তু জোরদার করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আসলে একটু কথা বলবো সিলেট বিজেপি সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীর সাথে। আচ্ছা, ভারতে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা চলছে, তো এই উত্তেজনাতে এই মুহূর্তে সিলেট সীমান্তে আপনারা কি কি চ্যালেঞ্জ দেখছেন? আমরা ভারতের যে কারফিউ জারি করেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সীমান্তে সিলেট সেক্টরের ৩০২ কিলোমিটার আমাদের সীমান্ত আছে, সেই সীমান্তে আমরা টহল কার্যক্রম জোরদার করেছি, বিজিবির টহল কার্যক্রম দিনে এবং রাতে। এবং একইভাবে আমরা সীমান্তবর্তী যে এলাকাগুলোতে আছে সাধারণ জনগণ যারা আছে তাদেরকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে অবগত করছি যাতে কোনোভাবেই সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তী দেশে না যায়, এবং একইভাবে পার্শ্ববর্তী দেশ থেকেও যেন কেউ অনুপ্রবেশ বাংলাদেশে না করতে পারে সেজন্য আমাদের টহল জোরদার আছে। আচ্ছা, আমরা যেটা দেখি যে কোনো দেশে যখন উত্তেজনা তৈরি হয় তখন কিন্তু পার্শ্ববর্তী দেশে বিভিন্ন সমস্যা দেখা দেয়, স্মাগলিং বেড়ে যায়, বিভিন্ন ধরনের অস্থিরতা দেখা দেয়। তো সেটা দূর করতে বিজেপি কতটুকু সচেষ্ট আছে? আমরা স্মাগলিং দূর করার জন্য আমরা জানি যে এই সুযোগে অনেক স্মাগলার কিন্তু চেষ্টা করবে বিভিন্ন মালামাল নিয়ে আসার জন্য, বিশেষ করে ড্রাগস, ইয়াবা, ফেন্সিডিল বা অন্যান্য ড্রাগসগুলো নিয়ে আসার চেষ্টা করবে। আমরা সেই জন্য আমাদের দুইটা ভাবে আমরা কাজ করছি। আমাদের দিনে এবং রাতে টহল কার্যক্রম আছে এবং তাদেরকে বলে দেওয়া আছে যে কোনো ধরনের চোরাচালান পণ্য বাংলাদেশে আসলে তারা আটক করবে, এবং একইভাবে আমরা সোর্সের কার্যক্রমটা জোরদার করছি। টহলের পাশাপাশি আমরা সিভিল সোর্স নিয়োগ করেছি যাতে কোনো অ্যাটেম্প যদি হয়, যে কোনো চোরাচালান পণ্য যদি আনার চেষ্টা করে, যাতে আমরা খুব দ্রুত খবর পাই এবং তাদেরকে আমরা আটক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অবৈধ অনুপ্রবেশের ঘটনা কি ঘটেছে কিনা বা অবৈধ অনুপ্রবেশ যাতে ভারত থেকে না আসে সেদিকে বিজেপি কতটুকু নজর রাখছে? আমরা আমাদের এই সিলেট এলাকার যে 3টা ব্যাটালিয়ন আছে, সুনামগঞ্জ, সিলেট এবং জকিগঞ্জ, এখানে কোনো অনুপ্রবেশের ঘটনা এই পর্যন্ত ঘটেনি, বাট আমরা তৎপর আছি যাতে যে কোনো অনুপ্রবেশ যদি ঘটনা ঘটে যাতে আমরা মানে নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। এবং আমরা জেলা প্রশাসন থেকে অলরেডি মাইকিং করা হয়েছে লোকজনকে সচেতন করার জন্য। একইভাবে আমরাও কিন্তু বিজিবির পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সবাইকে সচেতন করেছি।
অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজিবি সিলেট সেক্টর কমান্ডার সাথে। তিনি আসলে বলছিলেন যে যেহেতু ভারত পাকিস্তানের একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনার প্রভাব যাতে সীমান্তে না পড়ে এবং ভারতের মেঘালয়ে যে কারফিউ জারি করা হয়েছে সেই কারফিউর ফলে যদি কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে তাহলে কিন্তু কোনোভাবেই সেটি মেনে নেওয়া হবে না এবং সীমান্তে কিন্তু বিজিবির নজরদারি এখনো কঠোর অবস্থানে রয়েছে। লাবণী। সুজাত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধের জন্য জরুরি অবস্থা ভারতের মেঘালয় রাজ্যে জারি করা হয়েছে এবং তার প্রভাব কিছুটা সিলেট সীমান্তেও পড়ছে। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজাত। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। আন্দোলনকারীরা বলেন, কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না তারা। আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করা সম্ভব নয়। এ সময় আওয়ামী লীগকে ভারতের রাজাকার মন্তব্য করে আহতরা বলেন, কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রয়োগ করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। সেখানে রয়েছেন সহকর্মী সুমন তানভীর। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুমন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন? তাদের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলতে পারে? কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। কর্মসূচি আমরা দেখছিলাম বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবং আমরা দেখছিলাম যে গতকাল রাতে উপদেষ্টা পরিষদের আসলে বিশেষ বৈঠক শেষে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয় তারপরে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যারা আন্দোলন করছিল তারা, যেমন সেই সঙ্গে রাজধানীতে সবসময় যাতায়াত করেন যারা, তারাও কিন্তু স্বস্তির নিঃশ্বাস নিয়ে রাতে ঘুমাতে গিয়েছিলেন। কিন্তু আমরা সকালে এসে যা দেখলাম সেটা কিন্তু মোটেও স্বস্তিদায়ক না। শাহবাগ মোড় অর্থাৎ শাহবাগ মোড়ের মূল চত্বরে বসে কিন্তু আন্দোলন কন্টিনিউ করছেন, অর্থাৎ আন্দোলন লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন যারা বৈষম্য বিরোধী অর্থাৎ জুলাই বিপ্লবে যারা আহত হয়েছিলেন তারা। এবং এই যারা আহত হয়েছিলেন তারা কিন্তু আমরা আজকে এখানে এসে হঠাৎ করে বসেছেন বিষয়টা এমন নয়। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলনটি করছিলেন অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, সেই নিষিদ্ধের দাবি নিয়ে বৃহস্পতিবার থেকেই তারা মাঠে ছিলেন। এবং কালকে যখন সবকিছু শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো এবং দিন শেষে বলা হলো রাত 3টার দিকে যে তারা ইতিবাচক হিসাবে এই সিদ্ধান্তকে দেখছেন এবং কালকে প্রজ্ঞাপনের পরে তারা একটি আনন্দ মিছিলও করবেন। কিন্তু সেই সিদ্ধান্তের সাথে তারা একাত্মতা প্রকাশ করছেন না। তারা এখন যারা আছেন, আপনি যে প্রশ্নটি আসলে করছিলেন যে আসলে কতক্ষণ তারা থাকবেন, সেই প্রশ্নটি আমরা তাদেরকে সকাল থেকেই করছি এবং তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা না হবে, অর্থাৎ আজীবনের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ শাহবাগের এই মূল চত্বরে এই মূল জায়গাটিতে তারা বসে থাকবেন। এবং তারা সেই সঙ্গে আরও দুটি দাবি কিন্তু তারা যুক্ত করেছেন। সেই দাবিগুলো হচ্ছে যে তারা যে জুলাই সনদ, যে সনদের কথা 5 আগস্টের পর থেকেই তারা বলে আসছেন, অর্থাৎ জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, যে শহীদ পরিবার আছে তাদেরকে এটি সনদ দিতে হবে যেখানে যাবতীয় তারা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, চিকিৎসার ব্যাপারে তাদের কি কি অধিকার থাকবে সেগুলো সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে, সেই সনদ তারা চান। এবং সেই সঙ্গে যারা আহত আছেন, এখনও যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এই 3 দফা দাবি নিয়ে তারা শাহবাগ চত্বরে বসেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এটি ছাড়বেন না। যদিও গতকাল কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম নিষিদ্ধের সঙ্গে সঙ্গে এই যে সনদের কথা বলা হচ্ছে সেই কার্যক্রমে 1 মাসের ভেতরে কিন্তু সমাপ্তি করা হবে বলে তারা একটি আশ্বাস দিয়েছেন। কিন্তু এই আশ্বাসে তারা আশ্বস্ত হতে রাজি নন, কারণ তারা বলছেন যে গত এই 5 আগস্টের পরে 2 দফা তাদের এই ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাসের পরেও তারা এখন পর্যন্ত জুলাই সনদ তারা হাতে পাননি। তো এইবার তারা এখানে বসেছেন এবং যতক্ষণ পর্যন্ত এই সনদ হাতে না পাবেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের অর্থাৎ দল হিসেবে তার নিবন্ধন বাতিলের ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন এবং রাজপথে তারা তাদের লাগা
ঠিকাদার আন্দোলন চালিয়ে যাবেন। আমি যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই, আপনি জানেন যে শাহবাগের এই মোড়টি রাজধানীর কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার পাশে যেমন ঢাকা মেডিকেল, পিজি হসপিটাল সহ বেশ কয়েকটি হসপিটাল যেমন আছে, সেই সঙ্গে নিউ মার্কেট কিংবা এলিফ্যান্ট রোডের মতো ব্যবসায়িক নগরীও কিন্তু এখানে আছে। তো এই এলাকাটি আসলে বন্ধ হয়ে গেলে, এই মোড়টি বন্ধ হয়ে গেলে মানুষের কী পরিমাণ ভোগান্তি হতে পারে সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই রাস্তাটি আসলে ক্লিয়ার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা থাকা প্রয়োজন, সে ধরনের আমরা কোনো আশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং ঠিকঠাকভাবে এই অবস্থান কর্মসূচি পালিত হবে। দর্শক, যেমনটি বলছিলাম যে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনের আহতরা। সেখানে রয়েছিলেন সহকর্মী সুমন, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, আরও জানাচ্ছেন সাজিদ সরকার। শনিবার রাত ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক আহ্বান করা হলে সন্ধ্যার পর থেকেই একে একে উপদেষ্টারা যমুনায় আসেন। ৩ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং অন্যান্য জরুরি বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বৈঠক শেষে আইন উপদেষ্টা গণমাধ্যমের সামনে বিষয়বস্তু তুলে ধরেন। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তিনি জানান, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পরিপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টাদের বৈঠকে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্ম মতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্মদিন, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই ৩ স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনই গৌতম বুদ্ধের মূল জীবন দর্শন। দিনটি উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও দীর্ঘজীবন কামনা করেন। দর্শক, রাজধানীর বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ নিয়ে আরও খবর জানাতে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আছেন সহকর্মী মনির মিল্লাত, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মনির, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কি আনুষ্ঠানিকতা চলছে এখন, আর সারা দিন ব্যাপী আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন, এবং দিনটিকে নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কি বলছেন? দেখুন, এই মুহূর্তে আমি আছি মেরুল বাড্ডার আন্তর্জাতিক যে বৌদ্ধ বিহার রয়েছে সেখানে। দিনের প্রথম ভাগে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে দিনের যে আয়োজন, তার প্রথম ভাগের যে আয়োজনগুলো ছিল সেগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখানে আমরা সকাল থেকে দেখছিলাম যে সমবেত প্রার্থনা হয়েছে, পূজা হয়েছে এবং বৌদ্ধ ধর্মের যারা অনুসারী রয়েছেন তারা নিজেদের মতো করে পূজা করছিলেন, প্রার্থনা করছিলেন এবং তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো নিজেদের মতো করে আসলে পালন করছিলেন। তবে বিহারের
কেন্দ্রীয়ভাবে যে সমবেত প্রার্থনা এবং আলোচনা সভা, ধর্মীয় আলোচনা সভা, সেগুলো কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। তারপর আমরা যেটি দেখছি যে এখনও বৌদ্ধ ধর্মের অনুসারী যারা রয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে বিহারে আসছেন এবং নিচে যে বোধি বৃক্ষ যেটি রয়েছে, অর্থাৎ গৌতম বুদ্ধ যেই বৃক্ষের নিচে বসে বোধিজ্ঞান লাভ করেছিলেন, সে একই প্রজাতির একটি গাছের নিচে সেখানে পূজার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা পূজা করছেন, প্রার্থনা করছেন। পাশাপাশি আপনার বিহারের ভেতরে গৌতম বুদ্ধের যে প্রতিকৃতি রয়েছে সেই জায়গাতে তারা পূজা করছেন, প্রার্থনা দিচ্ছেন এবং তারা যেটি আসলে পরিষ্কার করে বলছেন যে গৌতম বুদ্ধ জীবনভর অহিংসা এবং শান্তির বাণী প্রচার করে গেছেন। তারা যেটি মনে করছেন যে এই সময়টায় এসে বিশ্বজুড়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, বিভিন্ন জায়গাতে যুদ্ধ পরিস্থিতি চলছে, নিরীহ মানুষজন মরছে, সেই পরিস্থিতি তারা অবসান চান। তারা যেটি বলছেন যে গৌতম বুদ্ধের ধর্মমতে এবং গৌতম বুদ্ধের যে মতাদর্শ যেগুলো রয়েছে, অহিংসা এবং শান্তির বাণী, সেগুলো তারা ছড়িয়ে দিতে চান এবং আজকে এই বুদ্ধ পূর্ণিমায় সেটি তারা আরও বেশি করে সবার মাঝে ছড়িয়ে দেবার এক ধরনের প্রত্যয় তারা ব্যক্ত করছেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকালের আয়োজন যেহেতু প্রায় শেষ হয়ে গেছে, এখন যারা আসছেন তারা মূলত নিজেদের মতো করে এসে পূজা করছেন, প্রার্থনা করছেন। আমরা জেনেছি যে সন্ধ্যায় এই বৌদ্ধ বিহারে আরও একটি আলোচনা সভা, প্রার্থনা এবং একই সাথে প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি রয়েছে, আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি মূলত সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে। এখানে যারা এই বিহারের যারা কর্তা রয়েছেন তারা যেটি পরিষ্কার করে বলছেন, তাদের প্রত্যাশার জায়গা হলো দিনের শুরুর দিকটাতে যে পরিমাণ লোকজন এসছেন, বৌদ্ধ ধর্মের অনুসারীরা এসছেন, তারা দিনের দ্বিতীয় ভাগের যে আয়োজনগুলো রয়েছে সেখানেও উপস্থিত হবেন। মনির, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা বৌদ্ধ পূর্ণিমা উদযাপনের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, বৌদ্ধ পূর্ণিমার আরও তথ্য জানাবো। বৌদ্ধ পূর্ণিমা উদযাপনের বিষয়ে তথ্য জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংসা রাখাইন। উচিংসা, বৌদ্ধ পূর্ণিমায় রাঙ্গামাটির বৌদ্ধ বিহারগুলোতে কি আয়োজন থাকছে আজ, আর বৌদ্ধ সম্প্রদায় কিভাবে তাদের এই ধর্মীয় রীতি আসলে পালন করছে জানাবেন আমাদের। আজকে হচ্ছে বুদ্ধ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে সকালবেলা বুদ্ধাঙ্কুর বিহারের থেকে রাঙ্গামাটি হচ্ছে আপনার মিনিস্ট্রি ক্লাব থেকে হচ্ছে 8টায় র্যালি, গণত র্যালি বের করা হয়। এরপরে রাঙ্গামাটিতে বিশেষ করে বুদ্ধাঙ্কুর প্রাঙ্গণ এখানে শেষ হয়। কিন্তু বিশেষ করে এখানকার যে বুদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু মূলত হচ্ছে এখানকার কিছু আগে হচ্ছে পঞ্চশীল পাথর করা হয়েছিল। পাশাপাশি হচ্ছে মোটামুটি এখানকার প্রত্যেক ধর্ম বুদ্ধ বিহার প্রাঙ্গণে কিন্তু বুদ্ধ বিহারে যারা বুদ্ধধর্মীরা রয়েছে তারা কিন্তু পঞ্চশীল এবং অষ্টশীল এবং সঙ্গদান এবং হচ্ছে বিভিন্ন পূজা আদি এবং যারা রয়েছেন বিশেষ করে নারীরা বুদ্ধ ধর্মীরা কিন্তু এখানে প্রত্যেকটি বিহারে সমবেত হয়েছে এবং পঞ্চশীল গ্রহণ করেছে। পাশাপাশি হচ্ছে এখানকার যে আজকের সারাদিন ব্যাপী যেটা হচ্ছে সন্ধ্যা দিকে কিন্তু ফানুস উড়ানোর মাধ্যমে এবং দেশের শান্তি কামনা করে এবং পৃথিবীর যাতে মানুষের শান্তি কামনা হয় সেটাকে সে প্রার্থনা করে কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানটা শেষ হবে। উচিংসা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই বৌদ্ধ পূর্ণিমা উদযাপনের আরও তথ্য রাঙ্গামাটি থেকে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পৃথিবীর দেশে দেশে এই সমস্ত এক নায়করা, ফ্যাসিস্টরা, তারা শিশুদের রক্ত, মুগ্ধ একজন শিশু বলা যায়, একবারে কিশোর, আবু সাইদ অনার্স 3rd ইয়ারে পড়ে, আহনাফ ইন্টারমিডিয়েটে পড়ে, চট্টগ্রামের কি নাম যেন ওয়াসিম আকরাম ইউনিভার্সিটির 1st ইয়ারের ছাত্র, কিশোর শিশু। সারা বাংলাদেশের 1,500-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চায় শেখ হাসিনা। তাহলে উনি উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, নিজেও বলেছে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন পরে আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো।
নাই আপনার? আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি করে রাজনীতি করতে করেছে। আপনারা জানেন, অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করব না তার অধীনে। উনি করেননি। এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢেল শ্রদ্ধা তারা দেখিয়েছে। কত কথা বলেছে। উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন 2017 সালে, ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরবেন না, উনি 3 মাস পর ঠিকই ফিরে এসেছেন। উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে পুরোদিন রাজনীতি করেন। এই কারণে আজকে তিনি জনপ্রিয়। দর্শক, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ব মৈত্রী কামনায় আয়োজিত শান্তি শোভাযাত্রায় কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।